হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024 আজকে আমরা জিকে প্র্যাকটিস সেট 12 নিয়ে এসেছি। এই পার্টে আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার সাথে এক্সট্রা কিছু ডিটেলস। তোমরা যদি এই সিরিজের ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই দেখবে, কারণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু প্রচুর হেল্পফুল। ঠিক আছে, আর এখানে যে সমস্ত কোশ্চেন নেওয়া হয়েছে তা ডাব্লিউবিপিএসসি এবং সেন্ট্রালের বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন। ঠিক আছে, তো অবশ্যই এগুলো তোমরা ভালো করে পড়বে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসে চলে আসি। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, ভারতের সংবিধানে 350A এই আর্টিকেল কিসের সাথে সম্পর্কযুক্ত? 350A এই ধারাতে কি বলা হয়েছে? তো মনে রাখবে, প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষার যে সুবিধা, এটা কিন্তু বলা হয়েছে 350-এর এ নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রধানমন্ত্রী যিনি মন্ত্রী পরিষদের প্রধান, এটা বলা হয়েছে ধারা নাম্বার 74-এ। ঠিক আছে, 74 নম্বরের ধারাতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান। ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, এটা 52 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, এটা 54 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এবং রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট যেটা, সেটা 61 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? তো 1915 সালের 9 জানুয়ারি। মনে রাখবে, 1915 সালের 9 জানুয়ারি। আর মনে রাখবে, সেই সময় গান্ধীজির বয়স ছিল 46 বছর। ঠিক আছে, এই কোশ্চেনটাও কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারে, যে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন তখন তার বয়স কত ছিল? তো 46 বছর। ঠিক আছে, আর এই জন্য মানে 9 জানুয়ারি 1915 সালে যখন আসলেন, তখন এই 9 জানুয়ারি দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস রূপে কিন্তু পালিত হয়। প্রবাসী ভারতীয় দিবস কবে? 9 জানুয়ারি। ঠিক আছে, কত সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে? 2003 সাল থেকে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম মহাসম্মেলনে ভারতের হয়ে অংশগ্রহণ করে, অর্থাৎ ভাষণ দেন হিন্দু ধর্মের উপরে? ঠিক আছে, তো স্বামী বিবেকানন্দ 1893 সালে, ঠিক আছে, 1893 সালের 11ই সেপ্টেম্বর, ঠিক আছে, শিকাগোতে ধর্ম সম্মেলনে কিন্তু ভাষণ দিয়েছিলেন। আর এর সাথে মনে রাখবে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে। ঠিক আছে, 1857। নেক্সট দেখো, কুতুব মিনার কোন স্থাপত্যের একটি উদাহরণ? কুতুব মিনার কোন স্থাপত্যের একটি উদাহরণ? তো মনে রাখবে, এটি হচ্ছে ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ। ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ। এই কুতুব মিনারটা নিউ দিল্লিতে অবস্থিত এবং ভারতের সর্বোচ্চ মিনার, যার উচ্চতা হচ্ছে 73 মিটার বা 240 ফুট। মনে রাখবে, 73 মিটার বা 240 ফুট প্রায়। ঠিক আছে, আর কুতুবুদ্দিন আইবক দ্বারা কিন্তু নির্মাণ হয়েছিল, অর্থাৎ কুতুব মিনারের প্রথম নির্মাণ কাজটা শুরু করেছিলেন কে? কুতুবুদ্দিন আইবক। তবে এর সম্পূর্ণ কাজটি শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন দেখব, ভুটানের সরকারি ভাষা কি? ঠিক আছে, ভুটানের সরকারি ভাষা হচ্ছে জঙ্গা বা জংখা ভাষা। ঠিক আছে, জংখা হচ্ছে ভুটানের সরকারি ভাষা। দেখো, আসামে বেশ কিছু নৃত্য দেখতে পাওয়া যায়, যেমন বিহু, ভাগলি বিহু, কালীগোপাল, নট পূজা, বাগারুম্বা, সাত্রিয়া, এইসব নৃত্যগুলো কিন্তু আসামে দেখতে পাওয়া যায় এবং খুব বিখ্যাত। তারপরে দেখো, ডার্মাটাইসিস। ঠিক আছে, ডার্মাটাইটিস এইটা রোগটি কিসের আক্রমণে হয়? ডার্মাটাইটিস এটি হচ্ছে ছত্রাকের আক্রমণে হয় এই রোগটি। আর এর সাথে মনে রাখবে, ছত্রাকের যে অধ্যয়ন তাকে বলা হয় মাইকোলজি। ছত্রাক যে সংক্রমণ হয়ে গেলে তাকে বলা হচ্ছে মাইকোসিস। আর ছত্রাক ঘটিত কয়েকটি রোগের নাম যদি বলা হয়, উদ্ভিদের ক্ষেত্রে আলুর ধসা রোগ, গমের মরিচা রোগ, তারপর প্রাণীদের ক্ষেত্রে অ্যাথলেট ফুট বা দাঁত রোগ। ঠিক আছে, এটা হয়ে থাকে, মনে রাখবে। পরবর্তী দেখো, ভারতের হীরার শহর কাকে বলা হয়? ভারতের হীরার শহর নামে পরিচিত সুরাট। ঠিক আছে, সুরাটকে বলা হয় ভারতের হীরার শহর। আর ভারতের ওয়াইন রাজধানী কোনটা বলা হয়? কোন শহরকে ওয়াইন রাজধানী বলা হয়? নাসিককে। ঠিক আছে, আর দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? পুনেকে। মনে রাখবে, দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে।
ওয়াইন রাজধানী বলা হয় নাসিককে, আর ভারতের হীরার শহর বলা হয় সুরাটকে। ঠিক আছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। নেক্সট দেখো, দ্রোণাচার্য পুরস্কার জয়ী প্রথম মহিলা কে ছিলেন? দ্রোণাচার্য পুরস্কার জয়ী প্রথম মহিলা ছিলেন হংসা শর্মা। হংসা শর্মা তিনি সর্বপ্রথম মহিলা যিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। আর পুরুষদের মধ্যে প্রথম প্রাপক কে ছিলেন? তো ভালচন্দ্র ছিল। ঠিক আছে, ভালচন্দ্র। এই দ্রোণাচার্য পুরস্কারটা কিসের জন্য দেওয়া হয়? তো ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ক্রীড়ার যে কোচ হয়ে থাকে এই কোচকে কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়। ঠিক আছে, আর কত সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়? 1985 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া কিন্তু শুরু হয়েছে। নেক্সট দেখো, গুজরাটের কাদানাবাদ, মনে রাখবে ইম্পর্টেন্ট, গুজরাটের কাদানাবাদ কোন নদীর উপর নির্মিত? তো মাহি নদী। ঠিক আছে, মাহি নদী, গুজরাটের কাদানাবাদ কিন্তু রয়েছে এই মাহি নদীর উপরে। ঠিক আছে, নেক্সট দেখো, মানুষের সরল রেখায় হাঁটার জন্য কোন অংশটি দায়ী মস্তিষ্কের? ঠিক আছে, অর্থাৎ মস্তিষ্কের কোন অংশটি দ্বারা মানুষ যে সরলরেখায় হাঁটে এটার কারণ? তো মনে রাখবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। কোন ব্যাপারটা? যে মানুষ সবসময় সরলরেখায় হাঁটে। ঠিক আছে, বাঁকা পথে হাঁটে না, সরলরেখায় হাঁটে। তো এর কারণটা কি? যে মস্তিষ্কের লঘু মস্তিষ্ক কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। এর সাথে দেখব মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশটির নাম হচ্ছে লঘু মস্তিষ্ক, বা একে বলা হয় সেরিবেলাম। ঠিক আছে, যা মানুষের ভাষা, মনোযোগ, ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আর মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, যা চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি এইসব নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, জঙ্গলনামা। জঙ্গলনামা এই বইটির লেখককে? তো অমিতাভ ঘোষ, ইম্পর্টেন্ট। চেতন ভগতের কয়েকটি বিখ্যাত বই দেখব, যেমন মেকিং ইন্ডিয়া অসাম, এই বইটি লিখেছেন চেতন ভগত। তারপরে ওয়ান ইন্ডিয়ান গার্ল, রেভলিউশন 2020। ঠিক আছে, এগুলো কিন্তু লিখেছেন চেতন ভগত। পরবর্তী দেখো, ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি ক্যাম্পোস নামে পরিচিত। ঠিক আছে, ক্যাম্পোস। আর আর্জেন্টিনা যেটা রয়েছে, আর্জেন্টিনার যে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল একে বলা হয় পম্পাস। রাশিয়ার ক্ষেত্রে বলা হয় স্টেপ। আফ্রিকাতে যে তৃণ দেখা যায় তাকে বলা হচ্ছে সাভানা। আর তৈগা অরণ্য দেখতে পাওয়া যায় রাশিয়াতে। এগুলো কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। তারপরে দেখো, লিভিং রুট ব্রিজ কোন রাজ্যে পাওয়া যায়? এমন একটি আইকনিক কাঠামো। অর্থাৎ লিভিং রুট ব্রিজটা কী বলতো? এক ধরনের গাছ রয়েছে, সেই গাছের রুট অর্থাৎ শিকড় দিয়ে এক ধরনের একদম জীবন্ত কি করা হয়? সেই রুটগুলো দিয়ে ব্রিজ তৈরি করা হয়। ঠিক আছে, তো এইটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায় এই ধরনের লিভিং যেটা রুট ব্রিজ? এটা মেঘালয়ে দেখতে পাওয়া যায়। এটা মেঘালয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য যে বিভিন্ন জঙ্গলের মধ্যে কিন্তু এই লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায়, যেখানে মানুষ চলাচল করে। ঠিক আছে, এর সাথে মনে রাখবে 2028 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এটা কোন দেশে আয়োজিত হবে? তো লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্রতে হবে। কবে? 2028 সালে। নেক্সট দেখো, কোন হ্রদটি যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে যুক্ত করেছে? তো হোসেন সাগর হ্রদ। হোসেন সাগর হ্রদটি যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে যুক্ত করেছে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখব, কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু ধ্বংস হয়ে গেছিল? তো মনে রাখবে তালিকোটার যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তো এই তালিকোটার যুদ্ধ কত সালে হয়? 1565 সালে। আর এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কথা ছিল হাম্পি। ঠিক আছে, কর্ণাটকের হাম্পিতে। আর বিজয়নগর সাম্রাজ্যের যে রয়েছে সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। মনে রাখবে। নেক্সট দেখো, দীপিকা রেড্ডি তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? দীপিকা রেড্ডি তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? তো কুচিপুড়ি। ঠিক আছে, কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে জড়িত দীপিকা রেড্ডি। এছাড়াও মনে রাখবো গদ্দাম পদ্মজা রেড্ডি, ভেমপতি চিন্না সত্যম, বেদান্তম সত্যনারায়ণ শর্মা, শোভা নাইডু, প্রত্যেকটা হচ্ছে কুচিপুড়ি নৃত্যশিল্পী। ঠিক আছে, মনে রাখবে। পরীক্ষাতে অবশ্যই এই কোশ্চেনগুলো এসেছে, তোমাদেরকে এগুলোকে দিয়ে দিলাম। নেক্সট দেখো, তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এটাই। ঠিক আছে, কোনটি? এই দোদাবেতা।
আর এই নীলগিরি সর্বোচ্চ যে শৃঙ্গ দোদাপেদা, অর্থাৎ নীলগিরি পর্বতমালাতে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে। পূর্বঘাট পর্বত, যার আরেক নাম হচ্ছে মলয়াদ্রি, এই পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে জিন্দাগাদা। পূর্বে এর নাম ছিল মহেন্দ্রগিরি, তো বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, তো জিন্দাগাদা হবে পূর্বঘাট বা মলয়াদ্রির সর্বোচ্চ শিখর। আর পশ্চিমঘাট পর্বত, যার অপর নাম সহ্যাদ্রি, এর সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে আনাইমুদি, যা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি সানাইয়ের সাথে যুক্ত, সানাই বাদ্যযন্ত্র। আরেকটি কোশ্চেন পরীক্ষায় আসে এখান থেকে, যে 2001 সালে মনে রাখবে তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। ওস্তাদ বিসমিল্লাহ খান তিনি তার অদম্য তার পারদর্শিতার জন্য 2001 সালে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়, ওস্তাদ বিসমিল্লাহ খানকে। ঠিক আছে, তারপরে দেখো, সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? সাংগাই উৎসব পালিত হয় মণিপুরে। মণিপুরের একটি বিখ্যাত উৎসব হচ্ছে সাংগাই উৎসব। এছাড়াও ইয়াংসাই উৎসব, তারপরে জাগোই নৃত্যশৈলী, রাসলীলা নৃত্যশৈলী, এগুলো কিন্তু মণিপুরে লক্ষ্য করা যায়। ঠিক আছে, মনে রাখবে। 12 ফেল তোমরা সকলে দেখেছো আশা করি এই মুভিটি। তো 12 ফেল মুভির পরিচালক কে বলেন? তো এটা হবে বিনু বিনোদ চোপড়া। ঠিক আছে, বিনু বিনোদ চোপড়া তিনি এই মুভির ডিরেক্টর বা পরিচালক। আর এই মুভিটি তৈরি করা হয়েছে একটি নোবেল থেকে, যে নোবেলটির নাম হচ্ছে 12 ফেল। তো এই নোবেলটির রচনাকার কে? তো অনুরাগ পাঠক, মনে রাখবে অনুরাগ পাঠকের বিখ্যাত নোবেল, তাকে ইন্সপায়ার হয়ে সেখান থেকে বিনু বিনোদ চোপড়া এই সিনেমাটি কিন্তু তৈরি করেছেন। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট দেখো, হ্যারি পটার সিরিজের লেখক কে? হ্যারি পটার সিরিজের লেখক হচ্ছে জে.কে. রাউলিং। ঠিক আছে, জে.কে. রাউলিং। তারপর ফ্রাঙ্কেনস্টাইন, ফ্রাঙ্কেনস্টাইন বা এই বইটির আরেকটি নাম রয়েছে দ্য মডার্ন প্রেমিথিউ। ঠিক আছে, মনে রাখবে ফ্রাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রেমিথিউ এর লেখককে? তো মেরি শেলি। ঠিক আছে, বিখ্যাত উপন্যাস মেরি শেলির। পরবর্তী দেখব উত্তল দর্পণ, বা যাকে আমরা কনকেভ আর কনভেক্স মিরর আমরা যেটা নাম শুনেছি ইংরেজিতে, তো গুলিয়ে যায় আমরা। ঠিক আছে, যে কনভেক্স মানে কি আর কনকেভ মানে কি, ওই জন্য তোমাদের পাশে আমি দিয়ে দিয়েছি। উত্তল কথার অর্থ হচ্ছে কনভেক্স। ঠিক আছে, আর কনকেভ মানে হচ্ছে অবতল, মনে রাখবে। তো উত্তল দর্পণ, ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বটা সর্বদা কীরকম হবে? তো মনে রাখবে ভার্চুয়াল এবং খাড়া হবে। তো ভার্চুয়াল মানে কি? অসৎ বিম্ব। আর খাড়া শব্দের অর্থ কি? সমশীর্ষ। ঠিক আছে, অর্থাৎ সোজা। এই প্রসঙ্গে বলি, গাড়ির ভিউ যে মিরর রয়েছে সেখানে এবং ম্যাগনিফাইং গ্লাস হিসেবে কিন্তু এই উত্তল দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো, আরশাদ নাদিম। ঠিক আছে, আরশাদ নাদিম তোমরা সকলে এই নামটা শুনে থাকবে সম্প্রতি। আরশাদ নাদিম তিনি কোন খেলার সাথে যুক্ত? তো তিনি হচ্ছে জ্যাভলিন থ্রোয়ের সাথে যুক্ত। কেন এই নামটি নিউজে রয়েছে? 2024 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক ঘটে গেল প্যারিসে, সেখানে তিনি এই জ্যাভলিন থ্রোতে কিন্তু প্রথম হয়েছেন, অর্থাৎ সোনা জিতেছেন। ঠিক আছে, মনে রাখবে। আর ইনি হচ্ছেন পাকিস্তানের বাসিন্দা। ইনি কিন্তু আমাদের দেশের যে গোল্ডেন বয় নীরাজ চোপড়াকে হারিয়েছেন, আরশাদ নাদিম। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? তো ভারতের দীর্ঘতম সেচ খালের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, বা একে বলা হয় রাজস্থান খাল। এটি হচ্ছে ভারতের দীর্ঘতম সেচ খাল। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, পুতুল নাচের ইতিকথা, এটা কার রচনা? পুতুল নাচের ইতিকথা একটা বিখ্যাত উপন্যাস। পুতুল নাচের ইতিকথা এটা কার রচনা? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা। ঠিক আছে, এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, উপন্যাস রয়েছে, যেমন পদ্মা নদীর মাঝি ইম্পর্টেন্ট, দিবারাত্রির কাব্য, জননী, শহরতলী, এগুলো হচ্ছে বিখ্যাত উপন্যাস। আর ফেরিওয়ালা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের নাম। ঠিক আছে, তো মনে রাখবে। তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। কীরকম লাগলো তোমাদের আজকের এই সেটটি অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তো অবশ্যই এটি লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে বা চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা সকলে সাপোর্ট করো। পরবর্তীতে তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।